আসসালামু আলাইকুম। সবাইকে তাপগতিবিদ্যা লেকচার 7-এ স্বাগতম। আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি সম্পূর্ণভাবে শেষ করছি তত্ত্বীয়ভাবে। আজকে আমরা তার কিছু গাণিতিক সমস্যা দেখব। তো প্রথমেই তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা যদি আমরা আরেকবার রিপিট করি, সেটা ছিল সূত্রটার গাণিতিক যে ফরম্যাটটা ছিল সেটা দেখতে এরকম ছিল: ডেল কিউ তাপ, অভ্যন্তরীণ শক্তি, কাজ। এখন একটা প্রশ্ন যদি আমরা দেখি, পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে। গ্যাসের চাপ 400 প্যাসকেল এ স্থির রেখে সিস্টেমে ধীরে ধীরে 800 জুল তাপশক্তি সরবরাহ করায় 1200 জুল কাজ সম্পাদিত হয়। গ্যাসের আয়তন এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। তাহলে প্রথমে যে মানগুলো আমাদেরকে দেওয়া আছে সেই মানগুলো আমরা একটু রাইট ডাউন করি। চাপ 400, ডেল কিউর মান প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। প্লাস কখন মাইনাস কখন সেটা তোমরা প্রথম সূত্র থেকে একটু দেখে নেবে। যদি তাপশক্তি সিস্টেম নিজের ভিতরে গ্রহণ করে, তাপশক্তি যদি সিস্টেমের ভিতরে প্রবেশ করে তাহলে হবে প্লাস, আর যদি সিস্টেম থেকে বের হয়ে যায় তাহলে হবে মাইনাস। তো আমাদের এখানে বলা হয়েছে যে তাপশক্তি সরবরাহ করা হয়েছে কাকে? গ্যাসটাকে। তাহলে সিস্টেম হচ্ছে গ্যাস, ওই গ্যাসে আমরা এই শক্তি প্রদান করছি, তার মানে সিস্টেম গ্রহণ করছে। এই কারণে ডেল কিউর মান হচ্ছে পজিটিভ, মানে প্লাস। একইভাবে ডিডব্লিউ মানে ডব্লিউর মানও প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। যেহেতু বলা হয়েছে সরবরাহ করায় সে এত কাজ করছে, অথবা তার মানে তার আয়তনটা কি পাইছে? বৃদ্ধি পাইছে। তো সেই ক্ষেত্রে কাজটাও হবে ধনাত্মক, আয়তনের বৃদ্ধিজনিত কাজ। কেন প্লাস হয় কেন মাইনাস হয় সেটা আমরা সেকেন্ড লেকচারে বলে দিয়েছি, তোমরা একটু কষ্ট করে দেখে নেবে। 1200 জুল। তো এবার আমরা যদি একটু দেখি, তাহলে ডিডব্লিউ দেওয়া আছে, আমাদেরকে নির্ণয় করতে হচ্ছে ডিভি আয়তনের পরিবর্তন, ডেল ইউ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। ডি অথবা ডেল যে কোনো একটা দ্বারা প্রকাশ করতে পারো। তো প্রথমে সূত্র আমরা এটা দিই, যেহেতু আমাদেরকে প্রথমে ডেল ভি এর মানটা লাগবে, আমরা চাইলে এটাও দিতে পারো, সমস্যা নেই। ডেল ডব্লিউ সমান পিডিভি। ডেল ডব্লিউ হচ্ছে কাজের মান, পি হচ্ছে চাপের মান, ডিভি হচ্ছে আয়তনের পরিবর্তন। তাহলে আমরা আয়তনের পরিবর্তনটা মানটা বসালে পেয়ে যাচ্ছি। সেম একইভাবে ডেল ইউর মান যদি জানতে চাও, সূত্রে বসালে ডেল ইউ সমান মানগুলো বসালে মাইনাস 400 জুল। কারণ অভ্যন্তরীণ শক্তির মানও প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। তো যেহেতু মাইনাস হয়েছে তার মানে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাচ্ছে। অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাওয়া মানে হচ্ছে ভিতরে যে গ্যাসটাকে আমরা আবদ্ধ রাখছি তার তাপমাত্রা ধীরে ধীরে কমে যাচ্ছে। প্রথমে যে তাপমাত্রা ছিল, তাপশক্তি সরবরাহ করায় কাজ হচ্ছে, সাথে সাথে তার তাপমাত্রাটাও ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। দ্বিতীয় যে প্রশ্নটাতে আমরা যাব সেটা একটু ব্যতিক্রম ধরুন। একটি সীসার গুলি কত বেগে একটি অনমনীয় বস্তু বললেই হবে, আঘাত করলে গুলির তাপমাত্রা এত ডিগ্রি বৃদ্ধি পাবে, 1.12 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তার মানে প্রাথমিক ধারণাটা যদি আমরা একটু নেই, যখন কোনো বন্দুক থেকে কোনো গুলি বের হয় তখন সে প্রথম কথা উত্তপ্ত থাকে, দ্বিতীয় কথা হচ্ছে সে প্রচুর পরিমাণ গতিশক্তি নিয়ে সামনের দিকে ধাবমান থাকে। একটা বুলেট একটা গতিশক্তি নিয়ে যাচ্ছে, একটা বস্তুকে সে আঘাত করল। এই আঘাত করার কারণে ওই বস্তুর সাথে গুলির বাইরের পৃষ্ঠের একটি ঘর্ষণ হবে। ওই ঘর্ষণের কারণে গুলি তার গতিশক্তি ধীরে ধীরে হারাবে এবং কিছু পরিমাণ তাপ উৎপন্ন হবে। ওই উৎপন্ন তাপ গুলিটি আবার নিজে কি করবে? গ্রহণ করবে। তাহলে এখন যদি আমরা বলি, বা আমাদের এখানে বলে দেওয়া আছে যে আঘাতে উৎপন্ন তাপ শুধু গুলি দ্বারা শোষিত হয়েছে। তার মানে যেই তাপটা উৎপন্ন হবে ঘর্ষণের কারণে সেটা গুলি নিজে থেকেই কি করবে? গ্রহণ করবে। তাহলে তাপ গ্রহণ করলে অবশ্যই তার তাপমাত্রা কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। এখানে সীসার আপেক্ষিক তাপ দেওয়া আছে। আপেক্ষিক তাপ হয়তো আমরা মোটামুটি সবাই জানি, কারণ সিপি বলার সময় সেখানে একবার এসেছে, আর 9-10 আমরা আপেক্ষিক তাপের ব্যাপারটা পড়ছি। যেমন পানির আপেক্ষিক তাপ কত? 4200, ওরকম আর কি। তো এখানে সীসার আপেক্ষিক তাপ যেটা দেওয়া আছে সেটা একটু যদি খেয়াল করো, সেটা দেখো ক্যালোরি মানে সিজিএস যে এককটা, সিজিএস একক সেন্টিমিটার গ্রাম সেকেন্ড এককে দেওয়া আছে। তো চাইলে আমরা সেটাকে এসআই এককে নিতে পারি। এসআই এককে নিতে হলে ক্যালোরিকে জুলে কনভার্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। তার মানে এই মানটাকে আমরা 4.2 দ্বারা যদি কি করি? গুণ করি, তাহলে আমরা কি পাবো? জুল পাবো। আচ্ছা,
তো এখানে আমরা ধরে নিলাম প্রথমে যে এই গুলিটা ব্যবহার করা হয়েছে তার ভর এবং বেগ হচ্ছে m/v। এখন গুলির যে গতিশক্তি সেটা তাপ উৎপন্ন করবে, আবার সেই তাপ গুলি নিজে গ্রহণ করবে। তো গুলির গতিশক্তির সূত্র কি? হাফ mv²। উৎপন্ন তাপ কত? ms ডেল থিটা। তো এখানে যে এসটা আছে সেই এসটা কিসে দেওয়া? ক্যালোরি এককে দেওয়া। আমরা তাকে কোথায় নিয়ে যাব? জুলে নিয়ে যাব। তো তার জন্য তার পাশে আমরা কত গুণ করে দিব? 4.2। তো আমরা সেটা এখানেই গুণ করে দিতে পারি চাইলে 4.2। বাকি মানগুলো বসিয়ে আমরা বেগের মান বের করে নিয়ে আসলাম 16.8। তার মানে গুলিটার বেগ ছিল 16.8 ms/1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এককের ব্যাপারটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, কনভার্সনটা একটু মাথায় রাখতে হবে। প্রশ্ন জটিল করার স্বার্থে আমরা এই জিনিসগুলো দেখব, এককের বিভিন্ন পরিবর্তন দেখানো থাকবে। এরপরে 3 নাম্বার একটা যদি দেখি, এটাও ব্যতিক্রমধর্মী। এক খণ্ড বরফ কত উচ্চতা হতে ছেড়ে দিলে ভূমিতে যখন পড়বে তখন বরফের 1/4 অবশিষ্ট থাকবে। তাহলে প্রথমে আমরা ধারণাটা নিই। ধারণাটা কি ছিল? একটা নির্দিষ্ট উচ্চতা থেকে আমরা একটা বরফকে ছেড়ে দিব। ধরে নিলাম এখানে বরফটা আছে, কত উচ্চতা? h উচ্চতা। বরফের ভর হচ্ছে m। তাকে আমরা ছেড়ে দিছি মুক্তভাবে। তার মানে মুক্তভাবে বলতে কোনো আদিবেগ নেই, জাস্ট ছেড়ে দেওয়া যে ব্যাপারটা। ছেড়ে দিলাম, সে ভূমিতে এসে পৌঁছালো। এখন সেই যে বরফটা যে পড়ছে সে বায়ুর মধ্য দিয়ে পড়তেছে। তার বায়ুর সাথে বরফের একটা ঘর্ষণ হবে, সেই ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হবে, সেই তাপ বরফ নিজে গ্রহণ করবে। তাহলে তাপ প্রয়োগের কারণে বরফ ধীরে ধীরে গলতে শুরু করবে। অবশেষে দেখা যাচ্ছে ভূমিতে যখন পৌঁছায় তখন তার মধ্যে তার পূর্ববর্তী মানে প্রাথমিক অবস্থার 1/4 অংশ অবশিষ্ট থাকে। তো এবার এই ফর্মুলাটা বা এই অঙ্কটা আমরা করব কার সূত্র অনুযায়ী? সেটা আমরা করব জুলের সূত্র অনুযায়ী। তো জুলের সূত্র কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্র, যেটা আমরা প্রথম সূত্রের সংজ্ঞা দেওয়ার সময় বলেছি। জুলের সূত্রটা কি? যে কাজ কিসে রূপান্তরিত হয়? তাপে। তাহলে কিসের কাজ? এই যে বরফটা ভূমি হতে h উচ্চতায় আছে, তাহলে তার ভিতরে কিছু পরিমাণ শক্তি জমা আছে, যেটাকে আমরা বলি তার বিভব শক্তি, এবং সেটা কাজের সমান। তার মানে যাহাই বিভব শক্তি এক্ষেত্রে তাই কাজ। সমান কত? mgh। এবার কিউর ব্যাপারটা আসি। কিউ কি? 9-10 আমরা 3টা সূত্র করেছি। কিউ হচ্ছে তাপ, ms ডেল থিটা, mlf, mlv। 3টা সূত্র আমরা পড়ছি। তো 3টার ভিতরে 3টা সূত্র কিন্তু একই সাথে ব্যবহার হয় না। যেমন আমরা যদি লিখি mlf, ms ডেল থিটা, mlv, এটাকে আমরা বলি, এই সূত্রটা ইউজ হবে তখন এলএফকে আমরা বলি বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। তার মানে যখন একটা বরফ গলে পানিতে রূপান্তরিত হয় অথবা পানি জমে বরফে রূপান্তরিত হয়, তখন আমাদের এই ফর্মুলাটা কাজে লাগবে। এই ফর্মুলাটা আমরা সবসময় ইউজ করতে পারবো, শুধুমাত্র খেয়াল রাখতে হবে যেন তাপমাত্রার পরিবর্তন ঘটে। আর এই সূত্রটা ইউজ করব বাষ্পীভবনের ক্ষেত্রে। এলভি, ভি মানে ব্যাপার, ব্যাপার মানে বাষ্প, এটাকে আমরা বলি বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে সামনে আবার পাবো, যদিও 9-10 কিছু পড়েছি, এগুলো নির্দিষ্ট মান আছে এলএফ এবং এলভি এর। এলএফ এর মান হচ্ছে 3,36,000 আর এলভি এর মান হচ্ছে 22,68,000। আচ্ছা, আমরা এবার 3টা সূত্রের ভিতরে কোন সূত্রটা এইখানের বরফ ফলো করতেছে আমরা যদি একটু খেয়াল করে দেখি। আমরা বরফের কোনো তাপমাত্রা এখানে বলে দিই নাই, তাহলে আমাকে জেনারেলভাবে আমরা ধরে নিব যে বরফের তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ ছেড়ে দিলাম আমরা, সে ঘর্ষণ প্রাপ্ত হচ্ছে বায়ুর সাথে, সেখান থেকে তাপ উৎপন্ন হচ্ছে, সেই তাপ বরফ আবার গ্রহণ করতেছে। তাহলে বরফ যদি তাপ গ্রহণ করে সে গলে যাবে কার জন্য? এলএফ এর জন্য। কেন? সে পরিবেশ থেকে সুপ্ত তাপ গ্রহণ করে কঠিন অবস্থা হতে গলে তরল হয়ে যাচ্ছে। তো তরল হলে তখন তার সেটাকে আমরা অবশিষ্ট বলবো না, যে বরফটুকু থাকবে সেটাকে আমরা বলবো অবশিষ্ট। আচ্ছা, তার মানে এখানে কিউ এর সূত্র আমরা কাকে ইউজ করব? এমএলএফ কে। তো এখানে ডাব্লিউর পরিবর্তে লিখলাম এমজিএইচ। এখানের এম হচ্ছে সম্পূর্ণ বরফের ভর, আর এইখানের এমটা হচ্ছে যেই বরফটা শুধুমাত্র গলে যাচ্ছে সেই বরফ। কেন? কারণ আমরা বরফটাকে যখন এখান থেকে ছেড়ে দিচ্ছি ভূমিতে পড়লো, সম্পূর্ণ বরফটা কিন্তু গলে যায় নাই। কেন? কারণ যেই তাপ উৎপন্ন হয়েছে সেই তাপে সম্পূর্ণ বরফ গলার জন্য কি নয়, পর্যাপ্ত নয়। তো এখানে ছোট করে লিখে দিলাম M1 হচ্ছে গলে যাওয়া বরফের ভর। তো গলে যাওয়া বরফ আমরা কিভাবে বের করব?
যে আগে যেই ভর ছিল এখন যতটুকু অবশিষ্ট আছে, তাহলে এটা হচ্ছে গলে যাওয়া বরফ। তাহলে M1 এর পরিবর্তে আমরা 3m/4 বসালাম, mm আছে, mm কাটাকাটি গেল দুই পাশ থেকে, এখান থেকে আমরা h এর মানটা বের করে নিয়ে আসলাম। LF এর মান নির্দিষ্ট 3,36,000, সেটাকে যদি আমরা সাইন্টিফিকে লিখি 3.36 10⁵ মানগুলো বসিয়ে আমরা পেলাম 25,714 মিটার। তার মানে ওই বরফ টুকরোটিকে 25,714 মিটার উপর হতে কি হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। এগুলো নর্মাল প্রশ্ন, এটা একটু ঘুরে আসতে পারে, থিম এটাই থাকবে মোটামুটি, সেই অনুযায়ী চেঞ্জ হবে। এবার যদি আমরা আসি একটা অনুশীলনী ছোটোখাটো কিছু ম্যাথ যদি দেখি, যেমন এগুলো 9-10 হয়তো বা করছিলাম, তারপর একটু দেখো এই অঙ্কটা হচ্ছে কিছুক্ষণ আগে যে অঙ্কটা করছি তার আদলে করা। -2°C তাপমাত্রার 500 গ্রাম বরফের এক খণ্ড বরফ, ভরের এক খণ্ড বরফ কত উচ্চতা হতে ছেড়ে দিলে তার 400 গ্রাম অবশিষ্ট থাকবে। তার মানে এটা ছিল আগের ভর, কিছুক্ষণ আগে যে অঙ্কটা আমরা করছি সেটা ছিল m, অবশিষ্ট আছে, তার মানে কতটুকু ভর গলে গেল, গলে যাওয়া ভর হবে 500 বিয়োগ 400, তার মানে 100 গ্রাম। সেম আগের মতো জুলের সূত্র অনুযায়ী কাজ কিসে রূপান্তরিত হবে, তাপে। এরপরে আমরা সেই কাজের পরিবর্তে লিখতে পারি আমরা mgh, তাপের পরিবর্তে এবার তাপ কিন্তু আর শুধু mLF দিয়ে হচ্ছে না। এবার কেন হচ্ছে না, কারণ আমরা 9-10 কিছু অঙ্ক করছিলাম কি 2°C তাপমাত্রার বরফকে কয়টা স্টেপে তুমি তাপমাত্রা পরিবর্তন, 0 ডিগ্রির পানি বানাইতে হচ্ছে আমাদেরকে এখানে। 2°C বরফকে 0 ডিগ্রির পানি। তাহলে এবার আমরা আসি 2°C বরফকে কিভাবে আমরা 0 ডিগ্রির পানি বানাবো। এখানে স্টেপ হচ্ছে টোটাল 2টা। কি কি, প্রথমে 2 ডিগ্রির বরফকে 0 ডিগ্রির বরফে রূপান্তরিত করতে হবে। 1 নম্বর, 0 ডিগ্রির বরফ যাবে কিসে, 0 ডিগ্রির, সরি একটু মিস্টেক হয়েছে, -2°C বরফ যাবে 0 ডিগ্রির বরফে প্রথমে যেহেতু -2 ডিগ্রি তাপমাত্রার বরফ ছিল, -2°C বরফ 0 ডিগ্রির বরফে যাবে। যেহেতু এখানে তাপমাত্রার পরিবর্তন হয়েছে, -2 থেকে 0 হয়েছে, সুতরাং তাপ হবে ms ডেল থিটা সূত্র হবে। m হচ্ছে সেই বরফের ভর, কত ভর ছিল 500 গ্রাম, সেটাকে অবশ্যই আমরা কেজিতে নিব। s হচ্ছে বরফের আপেক্ষিক তাপ, বরফের আপেক্ষিক তাপ আমরা জানি সেটা হচ্ছে কত 2100। ডেল থিটা -2 থেকে 0 হয়েছে, তার মানে সবসময় পরেরটা থেকে আমরা আগেরটা বিয়োগ করি, তাহলে ডেল থিটার মান কত হবে 0 -2, তার মানে +2 হয়ে যাবে 2 ডিগ্রি। তাহলে m এর ভর 0.5, s এর ভর, s মানে আপেক্ষিক তাপ, বরফের জন্য হচ্ছে 2100, পানির জন্য হচ্ছে 4200। ডেল থিটা তাপমাত্রার পরিবর্তন হবে 0 -2, তার মানে প্লাস হয়ে যাচ্ছে 2 ডিগ্রি, মানে পরিবর্তন আর কি। তাহলে এটা গেল প্রাথমিক পর্যায়ে, সে কোথা থেকে কোথায় গেল, -2°C বরফ 0 ডিগ্রি বরফে গেল। কিন্তু আমাদেরকে বরফে থাকলে তো সে গলবে না, তাকে গলানোর জন্য অবশ্যই আমাকে কিসে নিয়ে যেতে হবে, আমাকে তাকে পানিতে নিয়ে যেতে হবে। তার মানে এখন 0 ডিগ্রির বরফ আছে, এই 0 ডিগ্রির বরফকে আমরা নিয়ে যাব 0 ডিগ্রির পানিতে। তো 0 ডিগ্রি বরফকে 0 ডিগ্রি পানিতে নিতে হলে কি করতে হবে, সেখানে চলে আসবে সূত্র কি m/LF, কারণ এই LF হচ্ছে সেই তাপ যেই তাপ গ্রহণ করে বরফ পানিতে অথবা পানি বরফে রূপান্তরিত হবে যদি তাপমাত্রা কি থাকে, একই থাকে। তো তাহলে প্রথম কিউ সমান হচ্ছে ms ডেল থিটা, পরের কিউ হচ্ছে mLF। তাহলে প্রথমে যে তাপটা গ্রহণ করবে সেটা সম্পূর্ণ বরফ গ্রহণ করবে, ঠিক আছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে তাপটা আছে সেটা শুধুমাত্র সেই গ্রহণ করবে যে গলে যাবে। তাহলে আমরা দেখতেছি সম্পূর্ণ বরফ গলতেছে না, গলতেছে শুধুমাত্র কত গ্রাম, 100 গ্রাম। তাহলে এই m হবে সম্পূর্ণ বরফের ভর 500 গ্রাম, সেটাকে কেজিতে নিব 0.5, এখানেও 0.5, এই m এর মান হবে কত 0.1, গ্রামে আছে, সেটাকে যদি আমরা কেজিতে নিয়ে যাই, সেখান থেকে আমরা কার মানটা বের করে নিয়ে আসবো, h এর মানটা। যদি কারো করতে অসুবিধা হয় সে ভিডিওটা কয়েকবার করে দেখবা, তাহলে আশা করি বুঝতে পারবা। তারপরও না পড়লে পরবর্তী ক্ষেত্রে ম্যাথ করানোর সময় বা পরবর্তী লেকচারে আমি জিনিসটাকে আরেকবার বলে দেবো বা করে দেবো আরেকবার। এরপরে পরের একটা প্রশ্নে যদি যাই,
5 নাম্বার, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 500 গ্রাম বরফকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানির সাথে মিশানো হলো, মিশ্রণের তাপমাত্রা কত? তো এখানে যারা একটু করে কম বুঝছো তারা এই এক্সাম্পলে গেলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 500 গ্রাম বরফ আর 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানি, আমরা তাকে মিশালাম, মিশালের ক্ষেত্রে মিশ্রণের তাপমাত্রা। এই অঙ্কটাও 9 10-এ ছিল আমাদের। তো এটার মূল নীতিটা কি ছিল? যে গৃহীত তাপ সমান হবে বর্জিত তাপ। তো এই ব্যাপারটা আমরা একটু ক্লিয়ার করে নিই। এখানে দুইটা পাত্র নিলাম, একটা পাত্রে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ রাখলাম, আর একটাতে আমরা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি রাখলাম। এই বরফগুলো যদি আমরা সেই পানিতে এনে মিশ্রিত করি বা ঢেলে দিই, তাহলে দেখা যাবে বরফগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে। তো একটা সময় সম্পূর্ণ বরফগুলো যখন পানি হয়ে যাবে, তখন এই 50 ডিগ্রির পানির সাথে দুইটা পানি মিলে কী হয়ে যাবে? একটা মিশ্রণ হবে, এবং তাদের তাপমাত্রা বা পানির তাপমাত্রাটা 50 ডিগ্রি থেকে হ্রাস পাবে। তো সেটাকে আমরা বলতেছি মিশ্রণ। আর তার তাপমাত্রা যেহেতু আমরা জানি না, আমরা আগে থেকে ধরে নিলাম সেটা কত? 30 ডিগ্রি সেলসিয়াস। তো তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে মিশ্রণের তাপমাত্রাটা অবশ্যই যেই দুইটা দ্রবণকে আমরা মিশ্রিত করব তাদের বিটুইন, মানে মাঝামাঝি হবে। তার মানে মিশ্রণের তাপমাত্রা যেটা আমরা ধরছি 30 ডিগ্রি সেলসিয়াস, সেটা 0 ডিগ্রি এবং 50 ডিগ্রির মাঝামাঝি কোনো একটা মান হবে। 50 ডিগ্রি থেকে বেশিও হবে না, 0 ডিগ্রি থেকে কমও হবে না। এবার আসি প্রসেসটা কিভাবে যাব আমরা। এখন কথা হচ্ছে মিশ্রণ 50 ডিগ্রি এবং 0 ডিগ্রির মাঝামাঝি একটা তাপমাত্রা। তার মানে এখানে যদি আমরা একটু খেয়াল করি, বরফ আস্তে আস্তে উপরের তাপমাত্রার দিকে যাবে, আর পানি আস্তে আস্তে নিচের দিকে আসবে তাপমাত্রা, মানে মিশ্রণের তাপমাত্রায় আসবে। তাহলে আমরা যদি বলি, তাহলে বরফ তাপ গ্রহণ করতে করতে উপরের দিকে যাবে, আর পানি তাপ বর্জন করতে করতে সে নিচের দিকে আসবে। তার মানে ও গ্রহণ করতেছে গৃহীত তাপ, পানি বর্জন করতেছে বর্জিত তাপ। এবার এই বরফ 30 ডিগ্রিতে কিভাবে যাবে? তার দুইটা স্টেপ। একটা হচ্ছে 0 ডিগ্রি তাপমাত্রার বরফ সে রূপান্তরিত হবে 0 ডিগ্রি তাপমাত্রার পানিতে প্রথমে। তাহলে তার তাপমাত্রা কি থাকতেছে? একই থাকতেছে, শুধুমাত্র সে অবস্থার পরিবর্তন করতেছে। তো যার জন্য সূত্র হবে MLF, যেটাকে আমরা বলতেছি স্টেপ 1। 0 ডিগ্রির বরফ 0 ডিগ্রির পানিতে যাচ্ছে। তাহলে বরফের ভর কত ছিল? প্রশ্নে যদি আমরা দেখি, বরফের ভর ছিল 500 গ্রাম, যেটাকে আমরা লিখতে পারি 0.5 কেজি। পরবর্তীতে আমরা M এর মান বসালাম, LF এর মান মুখস্থ 3,36,000 বসিয়ে আমরা তাপ গ্রহণ বের করলাম এত জুল। এটা হচ্ছে স্টেপ 1-এ। 2 নম্বর স্টেপে সে 0 ডিগ্রির পানি হলো। তাহলে 0 ডিগ্রির পানি কোথায় যাবে? মিশ্রণের তাপমাত্রা সে যেতে হবে। তাহলে মিশ্রণের তাপমাত্রা কত? থিটা। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তরিত হবে। তো এইখানে এবার কার পরিবর্তন হচ্ছে? তাপমাত্রার। পানি পানি থাকতেছে। তাহলে স্টেপ 2-তে যে সূত্রটা আমরা ব্যবহার করব সেটা হবে কি? তাপমাত্রার পরিবর্তনের সূত্র ms ডেল থিটা। m এর মান সে 0.5, s এর মান পানির জন্য 4200। তাপমাত্রার পরিবর্তনে একটু খেয়াল রাখতে হবে, সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে, অলওয়েজ বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে। তাহলে থিটা হচ্ছে বড় আর 0 হচ্ছে ছোট, তাহলে থিটা মাইনাস 0। এটা সেকেন্ড স্টেপে থিটাটা রয়ে যাচ্ছে। 3 নম্বর স্টেপ কোনটা? তাহলে এই প্রথম যে দুইটা তাপ আমরা পেলাম সবগুলোই ছিল গৃহীত, গ্রহণ করছে গৃহীত। স্টেপ 3 বর্জিত। কে বর্জন করতেছে? পানি। এই পানির ওজন কত ছিল? প্রশ্ন একটু খেয়াল করে দেখো, 5 কেজি ছিল। তাহলে 5 কেজির পানি এখানে লিখে দেই, তাহলে সুবিধা হবে। 5 কেজি পানি, তাহলে 5 কেজি পানি তাপ বর্জন করতেছে। তাহলে তাপ যেহেতু বর্জন করতেছে, তো তাপমাত্রার পরিবর্তন হবে। প্রথমে ছিল 50, সে আসবে কোথায়? মিশ্রণের তাপমাত্রায়। মিশ্রণের তাপমাত্রা আমরা ধরে নিয়েছি কত? থিটা, এবং 50 থেকে কম। তাহলে 50 ডিগ্রির পানি কোথায় যাচ্ছে? 30 ডিগ্রির পানিতে যাচ্ছে। এম যেই পানিটা যাচ্ছে, কোন পানি যাচ্ছে? 5 কেজির পানি যাচ্ছে। এম হচ্ছে পানির ভর, এস পানির আপেক্ষিক তাপ, ডেল থিটা বড় বিয়োগ ছোট, 50 বিয়োগ থিটা। তো এখানে আমরা কয়টা কিউ পেলাম? 3টা। তার ভিতরে প্রথম 2টা হলো গৃহীত এবং পরেরটা হলো বর্জিত। তাহলে যদি আমরা এবার আমাদের বেসিকটাতে যাই, যদি আমরা একটু দেখি কি ছিল আমাদের। গৃহীত তাপ সমান হচ্ছে বর্জিত তাপ। তাহলে গৃহীত তাপ কে কে ছিল? Q1 Q2 দুটোকে আমরা যোগ করলাম, বর্জিত তাপ হচ্ছে Q3। ওখান থেকে মানগুলো এনে যদি আমরা এখানে বসাই, সেখান থেকে অজানা মান থিটা এর মানটা আমরা বের করে নিয়ে আসবো। তো সেটাই হবে কার? মিশ্রণের
তাপমাত্রা, যেটা আমরা 9-10-এ ছিল বা আমরা করছি। একটা বার রিভিউ দিলে তোমাদের একবার মনে পড়বে। এবার আমরা এই সম্পর্কিত যদি আমরা একটা সৃজনশীল দেখি, একটু দেখো। সৃজনশীল একটি কফির পটে নাড়ানির সাহায্যে খুব জোরে কফি নাড়ানো হলো। তার মানে একটা গ্লাস অথবা যে কোনো একটা কিছুতে কফি নেওয়ার পর আমরা যদি চামচ দিয়ে নাড়ানির সাহায্যে নাড়াই, তাহলে দেখা যাবে প্রথমে কফিটা উপরে কিছু ফেনার মতো দেখা যাচ্ছে। তার মানে পূর্বে তার যে লেভেল ছিল, এই নাড়ানোর কারণে তার লেভেলটা একটু উপরে উঠে গেছে। তার মানে তার আয়তনটা পূর্বের থেকে কি বৃদ্ধি পেল। তো কতটুকু বৃদ্ধি পেল? 50 সেন্টিমিটার কিউব। একই সময়ে কফি পট হতে 40 জুল তাপ পরিবহন এবং পরিচালন পদ্ধতিতে নির্গত হলো। তার মানে এই যে আমরা নাড়াচ্ছি, এর কারণে কিন্তু কফিটা আস্তে আস্তে কি হচ্ছে? ঠান্ডা হয়ে যাচ্ছে। তার মানে সে তাপ বাইরে ছেড়ে দিচ্ছে। দুইটা পদ্ধতি আছে গেল। বায়ুর চাপ, তাহলে ওই সময় বায়ুর চাপ বা সবসময় বায়ুর চাপ আমরা কত ধরে নিই? 1 × 10⁵ নিউটন টেন ইনভার্স 2 অথবা প্যাসকেল। তো প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা যে নাড়ানির সাহায্যে নাড়ালাম, এই জন্য কফির উপর কতটুকু কাজ করা হলো? আয়তনের পরিবর্তন যেহেতু হয়েছে, সুতরাং অবশ্যই কাজ হবে। তো কাজের সূত্র আমরা কি জানি? ডেল ডব্লিউ সমান পিডিভি। পি কি? চাপের মান দেওয়া আছে আমাদেরকে। আয়তনের পরিবর্তন সেন্টিমিটার কিউবে দেওয়া, সেটাকে আমরা মিটার কিউবে নিলাম। সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে নিলে 10⁻6 দ্বারা গুণ করতে হবে। মান দুটো বসালাম, কাজের পরিমাণ পেলাম কত? 5 জুল। দ্বিতীয় প্রশ্নে যদি আমরা যাই, যে উপরে যে ঘটনাটা ঘটানো হয়েছে, ঘটনাটি তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে কিনা। আসি আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা কি জানি? ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। তাহলে ডেল কিউ হচ্ছে, তো প্রথম সূত্রকে সমর্থন করতেছি কিনা ঘটনাটা, তারা যদি আমরা একটু সমীকরণ দিয়ে, যেটা প্রথম সূত্রের সমীকরণ, সেখান থেকে আমরা ডেল ইউর মানটা জানি না এখন পর্যন্ত, সেটা আমরা বের করি। তার আগে একটু যদি দেখি, ডেল কিউর মান -40 জুল। মাইনাসটা কেন হলো? কারণ আমি বলছি প্রথমে কিছুক্ষণ আগে একটা অঙ্কে, সেটা কি ছিল? যে তাপ যদি সিস্টেম গ্রহণ করে তাহলে হবে প্লাস, আর সিস্টেম যদি সেই তাপটা পরিবেশে ছেড়ে দেয় সেটা হবে মাইনাস। তাহলে বলছে যে তাপটা 40 জুল তাপ পরিবহন এবং পরিচালন পদ্ধতিতে নির্গত, মানে চলে গেছে, তাহলে চলে গেলে হবে কি? মাইনাস। তাহলে ডেল কিউর মান -40 জুল। ডেল ডব্লিউ আয়তনের পরিবর্তন বা বৃদ্ধি পেল, বৃদ্ধি হলে অবশ্যই প্লাস হবে। তাহলে আয়তনের পরিবর্তন যেটা, সেটা পজিটিভ। আগে 1 নম্বরে আমরা দেখলাম। তো ডেল ডব্লিউর মান বেরও করে রাখছি 5 জুল। 5 জুল বসালাম, -40 -45। তার মানে ডেল ইউ -45 জুল। এর মানে কি? অভ্যন্তরীণ শক্তি কি হয়েছে? মাইনাস, মানে হ্রাস পাচ্ছে। বুঝবো কিভাবে? ওই কফিটা ধীরে ধীরে কি হচ্ছে? তাপমাত্রা হারাচ্ছে। তার মানে তার তাপমাত্রা আস্তে আস্তে কমতেছে। তুমি নাড়ানির সাহায্যে যত নাড়াবা তখন দেখবে তাপমাত্রার পরিমাণ তত কমতেছে। কেন? কারণ ডেল ইউ সমান -45। তার মানে আমাদের ঘটনাটা আমাদের ম্যাথের সাথে কি সঙ্গতিপূর্ণ। তো তাহলে আমরা বলতে পারি যে আসলে এই ঘটনাটি তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে কি করছে? সমর্থন করছে। কিন্তু যদি এখানে প্লাস আসতো কোনো কারণে, তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? তুমি নাড়াচ্ছ কফিটাকে, তার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যেটা সম্ভব নয়। তার মানে তখন সেটা তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করতো না। তো নেক্সট ক্লাসে আমরা দেখব যে প্রথম সূত্রের যে প্রয়োগগুলো আমরা দেখছি, সমষ্ণ, রুদ্ধতাপ, সমচাপ, সমায়তন, ওই সম্পর্কিত কিছু ম্যাথ। তার আগে এদের ধারণাটা তোমরা একটু ক্লিয়ার করে রাখবা, যেন ওই ম্যাথগুলো করানোর সময় তোমাদের সুবিধা হয়। ধন্যবাদ সবাইকে।